যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর কিভাবে তারা মূল্যায়ন করে এবং কি মার্কিং এর ভিত্তিতে তারা তোমাদের মার্ক দেন সেটা নিয়ে ডিসকাস করা হবে এবং বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা চেষ্টা করব সীমিত সময় আর কি আগামী 1 ঘন্টা তোমাদের এই বিষয়ে একটা ব্রিফ দিতে, যাতে তোমাদের পরবর্তী এক্সাম গুলা এবং মডেল টেস্ট গুলা ফলপ্রসূ হয় এবং তোমরা টাইম ম্যানেজমেন্ট করে ঠিক মতন লিখতে পারো। তো এখানে আমরা মডেল টেস্ট শেয়ার করব, মডেল টেস্টের অ্যান্সার গুলা শেয়ার করব। এবং এখানে প্রথমে বলে রাখতেছি, সবাই হ্যান্ড রেজ করে প্রশ্ন করবা, কেউ হচ্ছে আনমিউট করে প্রশ্ন করবা না। হুম, আমাদের আমাদের এক্সপার্টরা যারা খাতা দেখতেছে তারা হচ্ছে একটা একটা করে বলে যাবে, তো যাদের যাদের প্রশ্ন থাকবে তোমরা নোট করে রাখবা। তারপর হ্যান্ড রেজ করলে পরে আমি হচ্ছে তোমাদেরকে অ্যালাউ করবো কিছু বলার জন্য বা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে উত্তরগুলা থাকবে বাধ্যতামূলক না যে এইটাই তোমাদের অ্যান্সার বা এইটাই হচ্ছে একদম সঠিক, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হিসেবে তৈরি করা। তো তোমরা যদি এই স্ট্যান্ডার্ডটা ফলো করে পরবর্তী পরীক্ষাগুলো দাও, যে কোনো পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি হোক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, তাহলে তোমাদের পুরাটাই হচ্ছে কভার কভার হবে। তো এখানে দেখা গেছে 10 মার্কের একটা প্রশ্নের জন্য আমরা হচ্ছে 2000 ওয়ার্ড লিখেছি। 2000 ওয়ার্ড তোমাকে লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না, জাস্ট কি পয়েন্ট গুলা তোমাদেরকে লিখতে হবে। তো এগুলো নিয়ে আরো বিস্তারিত তোমাদেরকে বলবে রাহাত হাসান এবং রাবেয়া হাশিমি। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ফলপ্রসূ হবে। আমি আর সময় নষ্ট করব না, আমি শুরু করে দিচ্ছি। যারা যারা এখন জয়েন করতেছো তাদের জন্য হচ্ছে পুরা ক্লাসটাই ফলো করবা। আর যারা যারা জয়েন করতে পারবে না বা কোনো সমস্যার কারণে, আমরা চেষ্টা করবো রেকর্ডিং দেওয়ার, তবে আমরা আমরা সাজেস্ট করি যে তুমি প্রেজেন্ট থেকেই ক্লাসটা জয়েন করো, আমরা রেকর্ডিং এখন থেকে নাও দিতে পারি। হ্যাঁ, তো সেজন্য প্রত্যেকটা ক্লাস জয়েন করা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা রাহাত ভাই, আপনি কি শুনতেছেন? রাহাত হাসান। হ্যাঁ হ্যাঁ, রাহাত ভাই আপনি এখন তাহলে কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আপনি শুরু করে দেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করে চ্যাট বক্সে বললে আমি মানে অ্যালাউ করবো। এবং পরে এটা হচ্ছে প্রথম 30 মিনিট আমরা বি ইউনিট নিয়ে কথা বলবো, পরবর্তী 30 মিনিট হচ্ছে আমরা সি ইউনিট নিয়ে কথা বলবো। ঠিক আছে রাহাত ভাই, ইউ ক্যান স্টার্ট। একটু আমরা অপেক্ষা করি 2 মিনিট, কানেক্ট হচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে 2-1 মিনিটের ভিতরেই শুরু হবে। হ্যাঁ, সবাই একটু কথা একটু কম বলি, হ্যাঁ প্রয়োজন না হইলে একটু আস্তে কথা বলি। ক্লাস হচ্ছে তো, ওই কনফারেন্স রুমও ফাঁকা নেই। ওকে রাহাত ভাই, ইউ ক্যান স্টার্ট। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্যার। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী যেই পরীক্ষাগুলো আসছে সেখানে আমরা কিভাবে অ্যান্সার করব বা বিশ্ববিদ্যালয়ে আহ, তারা কি চায় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো সবাই মনে হয় দেখতে পাচ্ছ যে আমি এখানে বি ইউনিটের আমাদের যে লাস্ট এক্সামটা হয়েছে সেটার অ্যান্সারটা ওপেন করেছি। আহ, এটা হচ্ছে বেসিক্যালি একটা মডেল অ্যান্সার এবং যে এটাই যে তোমাদেরকে ফলো করতে হবে তাও না, কিন্তু এটা একটা গাইডলাইন। এখানে যেভাবে আছে আহ, শুরুতে বলেছি যে এটা মডেল অ্যান্সার। হ্যাঁ, ইটস এ মডেল। এটা তোমরা ফলো করবা এবং অবশ্যই নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, এখানে প্রথমে যদি আমরা সৃজনশীল প্রশ্নটাতে আসি, সৃজনশীলে দেখতে পাচ্ছ যে খ, গ, ঘ এগুলোতে একটা আলোচনার পরে সারবস্তু নামক একটা
সেটা হচ্ছে যে এই সারবস্তুটা যাতে তোমার আলাদা করে না থাকলেও অ্যান্সারের মধ্যে থাকে। হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখা গেছে যে যখন খাতা দেখতো একেবারে পড়ে পড়ে পয়েন্ট দেখার অত সময় থাকে না। তারা হচ্ছে যে এই যে সারবস্তু যে একটি লাইন দেখতে পাচ্ছ, তাতে পারছো একটু ইয়েস নো বলতে হবে। ইয়েস স্যার। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই টিচাররা হচ্ছে এই যে যে মূল কথাটা, এই সারবস্তুটা খুঁজে বেড়ায় তোমাদের অ্যান্সারের মধ্যে। সো এই এই সারবস্তুটা, এই মূল কথাটা, সেটা তোমাদের অ্যান্সারে থাকতে হবে। সেটা কিভাবে বুঝতে পারবা? সেটা হচ্ছে যে প্রশ্ন এবং তোমাদের যে প্যাসেজটা দেয়া থাকে, অনুচ্ছেদটা দেয়া থাকে, সেই অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে এবং তোমার অবশ্যই বোর্ড বইটা ভালোভাবে জানতে হবে। তাহলে তুমি প্রশ্নটা কি আছে এবং অ্যান্সারটা কি চাচ্ছে সেটা বুঝতে পারবে। সেই অনুযায়ী একটা সারবস্তু দাঁড় করাবো বা একটা অ্যান্সার দাঁড় করাবো। তো এরপরে আসি আমরা সপ্রসঙ্গ উদ্ধৃতি। সপ্রসঙ্গ উদ্ধৃতিতে আমি বরাবরই বলে আসছি, অনেকের সাথে আমার গত 2-3 সপ্তাহেও কথা হয়েছে যে এখানে যেটা দেখতে পাচ্ছ সপ্রসঙ্গ উদ্ধৃতি, এইরকম করে না লিখেও তোমরা কিন্তু আরেকটু বেটার লিখতে পারো। যেটা হচ্ছে যে ব্যাখ্যাতে তোমার ক্লিয়ারলি 3টা প্যারা থাকতে হবে, 3টা বিষয় থাকতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে উৎস থাকতে হবে, প্রসঙ্গ থাকতে হবে এবং ব্যাখ্যাটা থাকতে হবে। যে অ্যান্সার কোশ্চেনের যে উদ্ধৃতিটা থাকে সেটার ব্যাখ্যাটা থাকতে হবে, কিন্তু তার আগে অবশ্যই উৎস এবং প্রসঙ্গটা উল্লেখ করতে হবে। তো এই 3টা জিনিস যখন থাকবে তখন আমি বেসিক্যালি যেটা করি যে এই 3টা পয়েন্ট, এই 3টা প্যারা যারা উল্লেখ করে তারা 3 পায় এবং তারপরে আমি দেখি যে সে কতটা ভালো লিখেছে বা কতটা সাজিয়ে লিখেছে, তারপরে তার মার্কটা হয়। সো তুমি যদি 3টা প্যারা না দাও, তুমি অলরেডি কিন্তু 3 পাচ্ছ না, তুমি 2 পাবা অথবা 1 পাবা, 1.5 পাবা, 3 কম পাবা। হ্যাঁ, সো 5-এ 3 পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে 3টা পয়েন্ট তোমার থাকতে হবে। এরপরে তুমি যদি ভালো লাগে তুমি 3-এর উপরে পাবা। এবং আমি বলতে চাই যে ভার্সিটিতে তোমার দেখো অলরেডি তোমরা জেনে আসছো যে ডিফারেন্সটা খুবই কম হয়, 0.5, 0.2, 0.3। দেখা গেছে এই 0.5-এর জন্য একটা ছেলে তোমার 10 জন 20 জন পিছনে চলে যায়। এই একটা মার্কের জন্য দেখা গেছে যে একটা ছেলে তোমার 30 জন 40 জন আগে আসে। সো এখানে ডিফারেন্সটা খুব কম। এই ডিফারেন্সটা তোমরা কিভাবে পূরণ করবা, এই ছোটখাটো এই সিলি বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা এই ডিফারেন্সটা উতরায় আসতে পারবে। এবং দেখা যাবে যে বিশেষ করে ডিইউ পার্টিসিপেন্ট বেশি থাকে কিন্তু কম্পিটিটর কম থাকে। অর্থাৎ ডি ইউনিটে কিন্তু অনেকে আছে যে সিরিয়াসলি পরীক্ষাটা দেয়। হ্যাঁ, সো যারা সিরিয়াসলি পরীক্ষাটা দেয় তাদের জন্য কিন্তু খেয়াল রাখবা, তখন দেখবা যে অনেকজন আগে চলে আসছে। হ্যাঁ, এবং ডি ইউনিটেই এটা সম্ভব যে কি বলে এটাকে হাই জাম্প দেওয়া। যে দেখা গেছে তুমি 1 নাম্বারের জন্য যেখানে তোমার এ ইউনিট বা বি ইউনিট সি ইউনিটে 1 মার্কের জন্য দেখা গেছে যে 5 জন 7 জনের ডিফারেন্স হয়, সেখানে বি ইউনিটে 1 মার্কের জন্য 10 থেকে 20 জনের ডিফারেন্স। সো আমি এই জন্যই এই ছোটখাটো বিষয়গুলোর ব্যাপারে একটু জোর দিচ্ছি। আশা করি তোমরাও সামনের দিকে এটা খেয়াল রাখবা। আর বাক্য গঠনটা হচ্ছে যতটা পারা যায় যে বোর্ড বই রিলেটেড হইতে হবে। তোমরা কিন্তু এখন ক্লাস 3-4-এ পড়ো না যে একটা ওয়ার্ড দিলাম তোমরা একটা বাক্য ক্রিয়েট করলে, তা না। কিন্তু এটা অবশ্যই বোর্ড বই রিলেটেড হতে হবে এবং টিচার এখানে জানতে চাই যে তুমি বোর্ড বইটা কতটুকু জানো। এজন্যই তোমাকে এই বাক্য গঠনটা দেওয়া। আর বাংলা অনুবাদটা সম্পর্কে বেশি কিছু বলার নাই। তোমাদের ভোকাবুলারি যত ভালো হবে তোমাদের অনুবাদটা তত সমৃদ্ধ হবে। এখানে এই বাংলা অনুবাদটাতে ভালো মার্ক তোলার প্রথম শর্ত হচ্ছে ভোকাবুলারি। সো এই ভোকাবুলারি শুধু এই বাংলা অনুবাদে না, তোমাদের সব জায়গায় লাগবে। তোমাদের ইংলিশে তোমাদের একদম প্যারাগ্রাফ থেকে শুরু করে শূন্যস্থান, পরে গ্রামার, যাবতীয় যা আছে সব কিছুতে ভোকাবুলারি লাগবে। সো বাংলা অনুবাদে মার্ক তোলার
প্রথম শর্ত হচ্ছে ভোকাবুলারিটা তোমাদের স্ট্রং থাকে, তোমরা অনুবাদ করবে। দেখা গেছে যে ছেলেপেলেরা কি করে, পুরো প্যাসেজটা পড়ে পড়ে এরপরে অ্যান্সার করতে। ভাইয়া কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, অনেক আটকায় আসতেছে। ফলে ওই প্যাসেজটার মধ্যে আসে না অনুবাদের মধ্যে। এটা মেবি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু স্লো যাচ্ছি। হ্যাঁ, একটু জোরে বলবেন ভাইয়া ভাইয়া প্লিজ। নেটওয়ার্কের সমস্যা মনে হয়, কথা আটকায় আসতেছে। হ্যাঁ, এখানে তো আমার কিছু করার নেই। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, সাউন্ড আসতেছে, একটা বিপ হ্যালো, সাউন্ড আসতেছে একটু পর পর। এটা মনে হয় আমার পক্ষ থেকে। আচ্ছা রাহাত ভাই, আপনি আমারটাতে কন্টিনিউ করেন। এদিকে আসেন, এদিকে আসেন। আমার পিসি থেকে করেন, এটা দেখা যায় যে থাক, ঠিক আছে, সমস্যা হচ্ছে ল্যাপটপ দিয়ে আমার এই সমস্যাটা আছে। হলে তো সবখানে হওয়ার কথা, বা আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম, হয়তো ওই মেয়ের ওইখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এই যে আপনার ল্যাপটপ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না। তো আমরা হচ্ছে অনুবাদে ছিলাম। যেটা বলতেছিলাম যে অনুবাদের জন্য তোমাদের ভোকাবুলারিটা একটু ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এবং একেবারে পড়ে পড়ে তোমরা অ্যান্সার করবা। পুরো প্যাসেজটা একবারে পড়ে অ্যান্সার করতে যেও না, তাহলে হয়তো দেখা গেছে যে একটা দুটা সেন্টেন্স বা একটা দুটা টপিক ছুটে যেতে পারে। হ্যাঁ, বাংলা অনুবাদে তোমার কিছু কিওয়ার্ড থাকে, প্যাসেজের ভিতরে কিছু কিওয়ার্ড থাকে। এটা যখন তোমরা একটু ভালোভাবে পড়বা কোশ্চেনটা, তখন বুঝতে পারবা। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলার অনুবাদ অবশ্যই তোমাদের অ্যান্সারে থাকতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে দেখাই, দেখো এখানে মেইন টপিকটা হচ্ছে ম্যানস ইন্টেলেক্ট, অর্থাৎ এখানে তোমাদের মানুষের বুদ্ধিবৃত্তি এবং সভ্যতার কথা বলা হচ্ছে, কালচার এবং মডার্ন ইন্ডিয়া। এগুলা হচ্ছে বেসিক্যালি এই প্যাসেজটার কিওয়ার্ড, এবং এই প্যাসেজটাতে মূলত এই সম্পর্কে বলা হচ্ছে। সো এই কিছু কিওয়ার্ড থাকে প্রত্যেক প্যাসেজেই, সেগুলা একটু তোমাদেরকে ধরতে হবে এবং অ্যান্সার করতে হবে সেগুলো ধরে ধরে। হ্যাঁ, এরপরে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা যখন প্যারাগ্রাফটা লিখো, সেটা হচ্ছে যে এখন এই লেভেলে আমরা সবাই ফ্রি হ্যান্ড রাইটিং ইউজ করি প্যারাগ্রাফের ক্ষেত্রে। সো যখন তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতেছো, তখন গ্রামারটার দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ, এখন আর এই লেভেলে এসে প্যারাগ্রাফ মুখস্থ করার মতো তো সময় নাই, অত এফোর্টও দেওয়া যায় না। সো ফ্রি হ্যান্ড রাইটিং ইজ অ্যাপ্রিসিয়েটেবল, বাট গ্রামারটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, গ্রামারটা সম্পর্কে। আর হচ্ছে যে অবশ্যই প্যারাগ্রাফটা তোমরা চেষ্টা করবা যে 1 থেকে 1.5 পেজের মধ্যে রাখতে, মানে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে। হ্যাঁ, যেটা হচ্ছে যে তোমাদেরকে দেখা গেছে ভিতরের কন্টেন্টটা যদি একটু উইকও হয়, দেখা গেছে তোমার প্রেজেন্টেশন এবং স্ট্যান্ডার্ডে তোমার কিছু মার্ক টানে। হ্যাঁ, সো প্যারাগ্রাফে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রেখো। আর হচ্ছে শূন্যস্থান, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেখতেছি যে শূন্যস্থানে খুব ভুল করে। হ্যাঁ, শূন্যস্থানের ক্ষেত্রেও আমাদের ভোকাবুলারি খুব জরুরি। এখানে তুমি যদি প্যাসেজটার অর্থ না বুঝো,
তো যেটা বলতেছিলাম যে এই শূন্যস্থানের জন্য আমাদের ভোকাবুলারি খুব জরুরি। এই ভোকাবুলারিটা যত স্ট্রং হবে, দেখা গেছে যে তখন তোমরা অর্থ বুঝে শূন্যস্থানগুলো পূরণ করতে পারো। এছাড়াও আমাদের যেই বিগত যেই কোশ্চেন গুলো আছে এগুলাও তোমরা দেখতে পারো অ্যাজ এ প্র্যাকটিস হিসেবে। হ্যাঁ, এবং অ্যান্সার করার ক্ষেত্রে বলবো যে এখানে দেখো জাস্ট ওয়ার্ডটা তুলে দিছে, হ্যাঁ, আর কিছুই নেই। অনেকেই কি করে যে ওয়ার্ডের পাশে একটা সেন্টেন্স মেক করে, হ্যাঁ, সেটার দরকার নাই। সেন্টেন্স মেক করতে গিয়ে ভুল করে, এরপরে সিকোয়েন্স ঠিক রাখে না। সো এগুলোর দরকার নেই। জাস্ট এর এর শূন্যস্থানে কি বসবে ওই অ্যান্সারটা থাকলে হবে, বি এর শূন্যস্থানে কি বসবে ওই অ্যান্সারটা থাকতে হবে, অবশ্যই সিরিয়ালি। হ্যাঁ, সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে। শূন্যস্থানের মার্কটা দেয়া হয় এই প্রথমত অর্থ এবং সিরিয়ালটার উপরে। হ্যাঁ, এখন এর অ্যান্সার হচ্ছে ল্যান্ডস্কেপ, যেমন এখানে যদি আমরা বলি এর অ্যান্সারটা হচ্ছে ল্যান্ডস্কেপ, কিন্তু এই ল্যান্ডস্কেপ যদি তুমি ডি তে চলে যায় তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে গেল। সো এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে, এবং বারবার বলতেছি যে সেন্টেন্স মেক করার দরকার নেই। হ্যাঁ, আর সবাই কি আছো আমার সাথে? জি ভাইয়া। জি জি স্যার আছে। ওকে। আর সাধারণ জ্ঞান বা যদি আমরা বলি রচনা 7 নম্বরে যেটা থাকে, এইটাতে তোমাদের মার্ক উঠতেছে না বা উঠে না, উঠানো যায় না, যেটাই বলি না কেন। এইখানে এর আগেও তোমাদেরকে বলেছি যে হ্যান্ড রাইটিংটা ভালো, আর একটু ভালো করতে হবে এবং স্পিডটা বাড়াইতে হবে। যার হ্যান্ড রাইটিং স্পিড যত বেশি হবে, এইখানে বেসিক্যালি দেখো বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের যে একদম সেন্টারে যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু আহামরি এত কঠিনও না, আবার এত সহজও না। মোটামুটি পুরো বাংলাদেশের সব লেভেলের স্টুডেন্টের জন্য এই কোশ্চেনটা তৈরি হয়। সো এইখানে তোমার জানা না জানার উপরে মার্কটা যতটা না ডিপেন্ড করে, তার থেকে ডিপেন্ড করে তোমার প্রেজেন্টেশনের উপরে। আর এই বছর থেকে যেহেতু রিটেন অংশটা চালু হয়েছে, রিটেনে তোমরা স্কুল কলেজে পরীক্ষা দিয়ে আসছো, সেখান থেকে তোমাদের অবশ্যই অভিজ্ঞতা আছে যে প্রেজেন্টেশন ইজ এ বিগ ফ্যাক্টর। সো এই রচনা লেখার ক্ষেত্রে সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং রচনাটা এই যে দেখো এখানে যেমন ভিশন 2021 সম্পর্কে আমরা লিখতেছি, হ্যাঁ, প্রথমে একটা ভূমিকা দিলা, এত বড় ভূমিকা না থাকলে হবে, আবারও বলতেছি এটা মডেল অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, এরপরে ভিশন 2021 কি, হ্যাঁ, টপিকটা একটু সংজ্ঞা আকারে অথবা তুমি কি জানো এই সম্পর্কে এটা একটু লিখলা। এরপরে দেখো, আর এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বা সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে বাংলাদেশ রিলেটেড জিনিসপত্র আসে। সো বাংলাদেশ রিলেটেড জিনিসপত্র যখন থাকবে তখন বর্তমান সরকার এই সম্পর্কে কি করতেছে বা বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশের কনটেক্সট, হ্যাঁ, এগুলো একটু তুলে ধরতে হবে। যেমন এই যে এখানে দেখো ভিশন 2021 স্বপ্ন পূরণে সরকারের গৃহীত সামাজিক ও রাজনৈতিক পরিকল্পনা সমূহ। হ্যাঁ, সো এখানে তোমার আমরা ভিশন 2021 এ কতটুকু এগিয়ে গেলাম সেটা তোমাকে তুলে ধরতে হবে। কিভাবে আমাদের সামাজিক এই পর্যন্ত অ্যাচিভমেন্ট কি, রাজনৈতিক অ্যাচিভমেন্ট কি, সেগুলো একটু 2 লাইনে, হ্যাঁ, জাস্ট 2 লাইনে উল্লেখ করবে। অর্থনৈতিক পরিকল্পনা যে পরবর্তীতে আমাদের কি পরিকল্পনা আছে, হ্যাঁ, এগুলা নিয়ে একটু লিখলাম। সব টপিক থেকে একটু একটু করে শিল্প, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, আবাসন সুবিধা, পরিবেশ, হ্যাঁ, এরপরে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি, হ্যাঁ, এগুলা সব টপিক থেকে একটু একটু করে তোমরা লিখবে। এই তো হয়ে গেল, তোমার বেশি কষ্ট করতে হবে না। জাস্ট একটু প্রেজেন্টেশন এবং হ্যান্ড রাইটিং এর দিকে খেয়াল রাখবা। আর এটা যেহেতু রচনা, অবশ্যই তোমার প্যারা থাকতে হবে, প্যারার নাম থাকতে হবে। হ্যাঁ, ওই ঢালাও ভাবে লিখে গেলে দেখা গেছে টিচারদেরও ইন্টেনশন থাকে না যে পড়ে দেখি। যখন একটা হাইলাইটেড জিনিস থাকে, অনেক লেখার মধ্যে যখন একটা হাইলাইটেড জিনিস থাকে, টিচার কিন্তু ওইটাই ধরে বা চোখে ওইটাই ধরা পড়ে সবার আগে। সো ওইটা যখন ধরা পড়বে তখন টিচার আইডিয়া করে নেবে যে এটার ভিতরে কি আছে। সো এই এই প্যারার নামগুলা, কিওয়ার্ড গুলা হাইলাইট করে দিবা, যেভাবে পারো সাইন পেন অথবা একটু বড় করে লিখলা বা প্যারা দিয়ে, হ্যাঁ, একটু আলাদা করে, যেইভাবে তোমরা যেইভাবে প্রেজেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেইভাবে একটু
সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। এই রচনাতে যেহেতু আমাদের সময় খুবই কম, হ্যাঁ, কম সময়ে অনেক কিছু লিখতে হয়, সো অনেকের ক্ষেত্রেই সেটা সম্ভবপর হয়ে ওঠে না। সো তারা একটু প্রেজেন্টেশনের উপরে জোর দিবা, যাতে তোমার কন্টেন্ট কমও হয়, যাতে তোমার প্রেজেন্টেশনে মার্ক আসে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? জি ভাই। জি ভাই। একজন বললেই হবে। হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তো মোটামুটি আহ, আমার এইটুকুই বলার ছিল। বাকিটা তোমাদের উপরে, অবশ্যই তোমাদের পরিশ্রমের উপরে, যে তোমরা কতটুকু ডেডিকেশন শো করতেছো এটার উপরে, এবং চেষ্টা করে যাও। আর হচ্ছে যে মোটামুটি তোমাদের কিন্তু এখন সবকিছুই পড়া হয়ে গেছে। এখন যদি তোমরা বেসিক্যালি যদি রিটেনের কথা বলি, তোমরা যদি একটু রাইটিং প্র্যাকটিস করো বাসায়, আমাদের বিগত কোশ্চেন গুলো ধরে ধরে, হ্যাঁ, তাহলে হয়তো আহ, তোমাদের মার্ক আরেকটু বেটার হবে। হ্যাঁ, আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আহ, তোমাদের যে টপিক গুলো পড়ানো হচ্ছে সেগুলা একটু বিস্তারিত জানার চেষ্টা করো। দেখা গেছে যে যখন কোনো একটা টপিক তুমি বিস্তারিত জানতেছো, একটা মানে তুমি তখন রিলেট করতে পারবে, একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেট করতে পারবে। যেমন ভিশন 2021, হ্যাঁ, এটা একটা টপিক। এখন তোমার যদি 2020 সালের বা 2021 সালের তোমার সরকারের যে প্ল্যান, এই যে 5 ইয়ার প্ল্যান, হ্যাঁ, পঞ্চবার্ষিকী যেই পরিকল্পনা থাকে, সেগুলাও যদি তোমাদের একটু জানা থাকে, তখন তোমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। হ্যাঁ, তো এইরকম যে বিভিন্ন টপিক সম্পর্কে জানবা, তখন একটু গল্প আকারে জানার চেষ্টা করো, একটু বিস্তারিত জানার চেষ্টা করো, দেখবা তখন রিলেট করতে পারবে। হ্যাঁ, একটা টপিকের সাথে আরেকটা রিলেট করতে পারবে, তখন তোমার হচ্ছে যে প্রেসার হবে না। দেখবা যে লেখা অটোমেটিক হাতে চলে আসবে। লেখা অটোমেটিক হাতে থাকলে তখন লেখার স্পিডও বাড়ে। চিন্তা করে করে লিখলে লেখার স্পিড কিন্তু থাকে না। হ্যাঁ, সো এইভাবে একটু রিলেট করে করে লেখার চেষ্টা করো, তাহলে তোমাদের কন্টেন্টও একটু সমৃদ্ধ হবে, এবং লেখার পরিমাণও বাড়বে, লেখার স্পিডও বাড়বে। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, রাহাত ভাই, আমরা তাহলে একটা প্রশ্ন নেই। নাবির প্রশ্ন করতে যাচ্ছে, নাবির হোসেন, EDCH01। নাবির, তুমি ভাই আসসালামু প্রশ্নটা আলাইকুম। করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের তো মানে ওই যে ইউনিভার্সিটির পরীক্ষার খাতাগুলোতে শুধু এক পেজ থাকে রচনার জন্য, তো আমরা ওই রচনার ভিতরে কি লিখতে পারি? হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যেই মেইন টপিক গুলো, যে হাইলাইটেড বিষয়গুলো, হ্যাঁ, এগুলা একটু তুলে ধরার চেষ্টা করবা সবার আগে। হ্যাঁ, এই যে ওইখানে কি আমরা প্যারা দিতে পারবো বা? হ্যাঁ, প্যারা প্যারা দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে যেটা বললাম যে মেইন জিনিসটা, যে যেমন ভিশন 2021, এখানে ভিশন 2021 কি, এটা তোমার জানতে হবে, এটা টিচারকে বুঝাইতে হবে তুমি এই বিষয়ে জানো। ঠিক আছে? এরপরে তোমার আমাদের সরকার কি পরিকল্পনা নিল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, হ্যাঁ, সবগুলো একটু একটু করে টাচ দিয়ে গেল। দেখো, এখানে তোমার উদ্দেশ্য হচ্ছে লেখা না, বা ঢালাও ভাবে লিখতে হবে তাও না। তোমার উদ্দেশ্য হচ্ছে টিচারকে বোঝানো যে তুমি এই বিষয়ে জানো। বুঝতে পারছো? জি ভাই, ধন্যবাদ। আগেই বলে রাখতেছি, আমাদের রাহাত স্যার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডিজ এর একজন স্টুডেন্ট। হ্যাঁ, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছেন, অলমোস্ট ফাইনাল ইয়ার শেষ করবে। তো তার থেকে তোমরা হচ্ছে আরো যদি কোনো প্রশ্ন থাকে ছোটখাটো বা টেকনিক্যাল, যে উনি কিভাবে পরীক্ষার সময় কি ট্যাকটিক ইউজ করেছে, হ্যাঁ, সেই ধরনের যদি কোনো ছোটখাটো প্রশ্ন তোমরা করতে চাও তাহলে করতে পারো। পরবর্তীতে আবার আমরা কথা বলবো, নেক্সট ক্লাসে আবার আমাদের সাথে রাহাত ভাই থাকবে, উনি পরবর্তীতে আবার গাইডলাইন দিবে। তো তোমাদের আজকে কিছু থাকলে তোমরা জেনে নিতে পারো, অথবা তোমরা নেক্সট ফিডব্যাক ক্লাসেও তোমরা প্রশ্ন রেডি করে রাখতে পারো, উনি তোমাদেরকে প্রপার গাইডলাইন প্রদান করবে। আচ্ছা, আরো কার কোনো প্রশ্ন আছে বি ইউনিট থেকে? তাহলে হ্যান্ড রেজ করে তাহলে আমরা সি ইউনিটে চলে যাব। মিস রাবেয়ার কাছে আমরা চলে যাব। আচ্ছা, ফরহাদ হোসেন, হ্যাঁ ফরহাদ হোসেন, বলো প্রশ্নটা বলো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। 4 নাম্বারটাতে একটু যদি যেতেন। অনুবাদ, সরি, অনুবাদ। হ্যাঁ, হ্যাঁ, অনুবাদ। জি, মানে জি, বাংলাটা ভাইয়া।
একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। আর এবং 1 নাম্বারটা ভাইয়া। আচ্ছা, এটা স্ক্রিনশট নাও। জি হ্যাঁ নিয়েছি। জি ভাই এটাও নিয়েছি। একটু ঘ নাম্বার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা সি ইউনিটে চলে যাই। থ্যাংক ইউ রাহাত ভাই। ওকে, পরবর্তীতে আমরা ফিডব্যাক ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এখন রাবেয়ার কাছে চলে যাই। আপনি এখন তাহলে বিদায় নিতে পারেন, অন্য কাজে এঙ্গেজ হতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে। ল্যাপটপ নিয়ে আসছেন? হ্যালো, হ্যাঁ রাবেয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, ইউ ক্যান শেয়ার নাও। ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, সো আপনাদের হচ্ছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি কিছু জিনিস একটু বোঝানোর চেষ্টা করব, যেটা আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসই হচ্ছে আপনারা ট্রান্সলেশনে একটু না একটু মানে একটা ওয়ার্ডের জন্য আপনাদের পুরো সেন্টেন্সটাই রং হয়ে যায়, ঠিক আছে? যেমন কিছু সেন্টেন্স আছে যেটা মানে প্রবাদ বাক্য শুনেছেন, প্রবাদ বাক্যর মতো। যেমন এখানে আপনি দেখেন যে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, ঠিক আছে? তো এখানে হবে কি, জলে কুমির ডাঙায় বাঘ। হ্যাঁ, তো অনেকে লিখে কি পানিতে কুমির, তারপর পানিতে কুমির, আর তারপর সেন্টেন্সটা আরেকটা অন্যরকম হয়ে যায়, বাঘ মানে অন্যরকম একটা সেন্টেন্স হয়ে যায়। তো কিছু কিছু আপনার সেন্টেন্স আপনি কিন্তু ট্রান্সলেট এভাবে করবেন যে আপনি আপনার মেন জিনিসটাকে যাতে নষ্ট না করে ফেলেন, ঠিক আছে? কারণ বেসিক্যালি ট্রান্সলেশনে আপনাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। যেমন এখানে আছে কি, আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। এখানে কি, চেষ্টা না করলে সফল হবে না। অনেকেই লিখেছেন যতক্ষণ না আপনি চেষ্টা করছেন ততক্ষণ না আপনি সফল হচ্ছেন। তো এটাও কারেক্ট। এখানে কিন্তু আপনার প্রবাদ বাক্য না, বাট এই লাস্টে এটা বিটুইন দ্য ডেভিল এন্ড দ্য ডিপ সি, এটা একটা প্রবাদ বাক্যর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ট্রান্সলেশনে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে আপনাদের টেন্সটা একটু খেয়াল রাখবেন। টেন্সে অনেক ভুল হচ্ছে ট্রান্সলেশনের মধ্যে, ঠিক আছে? তারপর আমরা ট্রান্সলেশন নিয়ে আর কি বলা যায়, আপনাদের আরেকটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে যেমন এখানে আছে যে কি, ওয়্যার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। আপনারা সেন্টেন্সটা ঠিক করে পড়বেন, ঠিক আছে? আমাদের আরেকটা সেন্টেন্স আছে যে কি, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, ওয়্যার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। তো এটা কিন্তু while there is life there is hope, এটা এটা সেম না, এই দুটা সেন্টেন্স কিন্তু সেম না, ঠিক আছে? তো এখানে কি হবে, এখানে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মানে দুইটা সেন্টেন্স কিন্তু ডিফারেন্ট। আপনাদের জিনিসটা একটু বারবার পড়ে বুঝতে হবে যে দুইটার মধ্যে কিন্তু কোনো রিলেট করতে পারবেন না আপনারা, ঠিক আছে? সো এটা গেল ট্রান্সলেশন। সেকেন্ড হচ্ছে আপনাদের কিছু কনসেপ্টস দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, আপনাদের এই কনসেপ্টটাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে। যেমন এখানে আপনি এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে পারপাস অফ লাইফ। আপনাদের ম্যাক্সিমাম আপনি 4 থেকে 5 লাইন লিখবেন পারপাস অফ লাইফ। আপনার পারপাস অফ লাইফ নিয়ে আপনি কি বুঝতেছেন। আপনার দরকার নেই যে আপনি মুখস্থ করবেন, মুখস্থ করার কোনো দরকার নেই। এই জিনিসগুলো যেমন আই হ্যাভ আ ড্রিম, এটা একটা কমন জিনিস, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো আপনি যেটা বুঝতেছেন আপনার ওন ওয়ার্ডসে এটা সেটা আপনি লিখবেন, লেখার চেষ্টা করবেন। দেন এখানে দেখছেন আপনি ডেঙ্গু নিয়ে আচ্ছা লিখেছেন। রাবেয়া, আমার এখানে একটা প্রশ্ন আছে যে ওয়ার্ড লিমিটের যে ব্যাপারটা আমাদের অ্যাপে থাকে, হ্যাঁ, তো এটা তো আমাদের অ্যাপের মাধ্যমে থাকে দেখে ওরা যখন সাবমিট করে বা ছবি তুলে দেয় তখন ওরা ওইটা বুঝতে পারে, কিন্তু রিয়েল এক্সাম যখন দিবে তখন ওয়ার্ড লিমিটটা তারা কিভাবে বুঝবে? এক্ষেত্রে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা স্টুডেন্টদের জন্য, যে সহজে কিভাবে ওয়ার্ড কাউন্টটা করে ফেলতে পারবে স্টুডেন্ট? ওকে, কি প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে কি আপনার, মানে আপনি কি সাজেস্ট করেন বা আপনি নিজে ফলো করেছেন কিনা এই ধরনের এক্সামে? আচ্ছা।
সো এখানে যেহেতু আমাদের 5টা ওয়ার্ড দেওয়া আছে, আমাদের বেশি বড় লিখতে হবে না, ম্যাক্সিমাম যদি আমি 4টা লাইন লিখি সো এটাই এনাফ। এখানে আপনার কোনো ওয়ার্ডস কাউন্ট করার কোনো দরকার নেই, ওয়ার্ডস কাউন্ট করে শুধু শুধু টাইম নষ্ট করার কোনো দরকার নেই। 4টা সেন্টেন্স ইজ মোর দেন এনাফ, মানে অনেক, মানে 4টা সেন্টেন্স লিখলেই আপনাদের হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ জি হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে। দেন হচ্ছে আপনাদের এখানে আর কোনো প্রবলেম আছে? জামাল হোসেন হ্যান্ড রেজ করেছে। জামাল হোসেন, বলতে পারো, তুমি প্রশ্ন করতে পারো। আচ্ছা, আপনারা কেউ যদি আপু কোনো কোয়েশ্চেন এ- থাকে আপু আপনারা একটু কাইন্ডলি আনমিউট করে একটু বলবেন, ঠিক আছে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাদের কোয়েশ্চেন। আচ্ছা আপু, এই ক্ষেত্রে মানে পরীক্ষার খাতার মধ্যে কয় পেজ থাকতে পারে, বা আমরা এই 4টার জন্য বা 5টা ইয়ার জন্য আমরা কয় পেজ পেতে পারি, এই ক্ষেত্রে আমরা কিরকম লিখতে পারি আর কি? ওকে, সো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু, শুনতে পাইতেছি। জি, পেজ লিমিটটা আমার ঠিক জানা নেই, বাট যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে আপনারা পেজ লিমিটের দিকে না যেয়ে আপনারা যেটা আপনাদেরকে কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে সেটা যদি আপনার ধরেন 1 পেজে হোক, আপনি কিভাবে একটা টপিককে আপনি প্রিসাইসলি সুন্দরভাবে আপনাদের টু দা পয়েন্ট লেখার চেষ্টা করবেন, এক্সেসিভ কিছু লেখার দরকার নেই। আপনি যদি দেখেন আপনার পেজ কিন্তু 1 পেজ দেওয়া আছে কিন্তু আপনার 5টা জিনিস লিখতে হবে, তো আপনি কি করবেন? আপনি আপনি 2টা সেন্টেন্স লিখবেন কিন্তু টু দা পয়েন্ট লিখবেন, কোনো এক্সট্রা কথা লেখার দরকার নেই। 1 থেকে 2টা পেজ থাকে সম্ভবত, 2টা পেজের বেশি থাকে না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাতে রিটেনের জন্য, মানে হুম হুম। সামনের পেজ পিছনের পেজ সহ দুইটা পিছিয়ে দুইটা দুইটা মানে 2টা পেজ 4টা পৃষ্ঠা আর কি। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে আপু আমরা কি যে ডেফিনেশনটা, সংজ্ঞাটা কি লিখতে হুম, পারি, নাকি এমনি হ্যাঁ আমাদের যেহেতু ইচ্ছে মতো, বা হুম আমরা হুম যে কনসেপ্টটা আছে বা যে ওয়ার্ড মিনিং গুলো আমরা জানি সেগুলো ব্যবহার করবো, নাকি আমরা সংজ্ঞাটা ব্যবহার করলে বেটার হবে? আচ্ছা, তো যেহেতু আমাদের 4টে পৃষ্ঠা পাওয়া যাচ্ছে, তো আমাদের 5টা টপিক, আপনারা আপনার এখানে আপনার পারপোজ অফ লাইফের আপনি একটা ডেফিনেশন অবশ্যই দিতে পারবেন। আপনি পারপোজ অফ লাইফ নিয়ে কি বুঝতেছেন সেটা লিখতে পারবেন। কোনো এক্সাম্পলস থাকলে আপনি সেটা লিখতে পারবেন, এক্সাম্পল দিলে আরো বেটার, বুঝছেন? কারণ অনেক স্টুডেন্টসই এক্সাম দিচ্ছে, আপনি যদি আপনার লেখাটাকে এক্সাম্পল দিয়ে ডেফিনেশন দিয়ে আরো এনহ্যান্স করতে পারেন, আরো বেশি ভালোভাবে সাজিয়ে লিখতে পারেন, ওটা আরো বেটার। আচ্ছা, এখন আমি একটা জিনিস জানতে পারলাম আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট হেডের থেকে, মিস্টার কামাল স্যার। উনি আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট করছেন ঢাকা ইউনিভার্সিটি বিগত 10 বছরেরও বেশি সময় ধরে। উনি যেটা বললেন যে আসলে স্পেস দেওয়া থাকে, ওভাবে পেজ লিমিটটা থাকে না। যেমন একটা কন্টেন্ট প্যারাগ্রাফ দেওয়া হলো যে রাইট এ প্যারাগ্রাফ অন ইওর অ্যাম্বিশন, তো সেক্ষেত্রে হচ্ছে একটা স্পেস দেওয়া থাকবে যে 5 আঙ্গুল বা 7 আঙ্গুলের মতন বা 10 আঙ্গুলের মতন এরকম একটা স্পেস দেওয়া থাকবে, ওই স্পেসের ভিতর লিখতে হবে। তো সেক্ষেত্রে যার হাতের লেখাটা সুন্দর সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, হাতের লেখাটা সুন্দর হওয়া এবং ছোট হওয়া, প্রিসাইজ হওয়া। ছোট অনেকে হচ্ছে অনেক বড় বড় করে লেখে, পৃষ্ঠা ভরে ভরে লেখে, সে কিন্তু এখানে কিন্তু কভার করতে পারবে না। তো এটাও কিন্তু একটা টেকনিক যে আপনার হাতের লেখাটা ঠিক থাকতে হবে, সুন্দর হতে হবে, স্পষ্ট হতে হবে এবং ক্লিয়ার সাইজ, হতে হবে। হ্যাঁ সাইজ অনুযায়ী যাতে বোঝা যায়, এবং আপনি ওই সীমিত জায়গার ভিতর যাতে আপনি সম্পূর্ণ লেখাটা লিখতে পারেন, সেই ধরনের ওয়েটা তোমাদের ওইভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যান্ড রাইটিংটাও কিন্তু ইম্পর্টেন্ট। জি, মানে বারবার রাকিব ভাই, বেশি আমি করে এভাবে শুনছিলাম, লিখতে আমি হবে। এভাবে শুনছিলাম এই হ্যাঁ হ্যাঁ, কথাটা। এইভাবে এইভাবে আমি এখন শিওর হয়ে নিলাম ওনার থেকে। মানে এখানে জিনিসটা হচ্ছে কি, আপনার ব্রড করে কিছু লিখতে হবে না, আপনার রিটেনটা আপনি রাইটিংটা আপনি সুন্দর করে ক্লিয়ার করে মানুষ যাতে পড়ে ইজিলি বুঝতে পারে, টু দা পয়েন্ট লেখাটাই বেস্ট। আচ্ছা, আর কি কারোর প্রশ্ন আছে এটা নিয়ে? না আপু, নেক্সটে তো দিলে ভালো আমি হয়। নেক্সটে চলে যাচ্ছি। ওকে, সো প্রিসাইজ রাইটিং, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টসই ভুল করছে, প্রিসাইজ রাইটিং কেউই লিখছে না। এটার রিজন কি আমি জানতে পারি? মানে কি আপনাদের কি একটু টাইম প্রিসাইজ? লাগে আপু বেশি। আচ্ছা, আচ্ছা আপু, আমি তার মানে আচ্ছা আরেকটা আসিফ বিষয়, লিখতেছে না, তার মানে আসিফ লিখতেছে না, জামাল লিখতেছে না। হ্যাঁ, না আচ্ছা আমি ভাই, গত আমি একটা লাস্ট কথা বলতে উইকটাতে চাইতেছি দেখিনি আমি কেন, পুরো আমি ধরা খেয়ে গেছে এই ক্যাম্পাসটা প্রশ্নের তো মাধ্যমে, ধরা খেয়ে গেল কে কে লিখতেছে না। না, যারা যারা এখন না উত্তর দিছে সাথে সাথে না তারাই লিখতেছে না। না, আমরা লিখি না, বিষয়টা এরকম না, আমরা লিখি, বাট আমরা আরেকটু জানতে চাইতেছি যে এখানে আসলে কোন বিষয়গুলো আমরা হাইলাইট করে লিখতে পারি, বা আচ্ছা, কিভাবে লিখলে বেটার হতে পারে। আমরা তো আমাদের নিজের মতো লিখি, বাট এখানে আমাদের ঠিক কিছু আছে, ভুল থাকতে পারে, ঠিক বা আছে একটু রাবেয়া, প্লিজ আপনি আচ্ছা, একটা প্রপার গাইডলাইন দিয়ে দেন হ্যাঁ, যাতে এটা ওরা স্কিপ না করে, এটা যাতে ওদের কাছে সহজ হয়। হ্যাঁ, আচ্ছা। ওকে।
সো প্রিসাইজ রাইটিংটা কি আসলে? প্রিসাইজ রাইটিংটা আমরা যেভাবে সামারি লিখছি, প্রিসাইজ রাইটিংও সেম। আমাদের বেশি বড় কিছু লিখতে হবে না, ম্যাক্সিমাম 5টা লাইন, 5টা থেকে 6টা লাইন এনাফ। আর প্রিসাইজ রাইটিং এ আপনি কি করবেন, ফার্স্টে আপনার ভালোভাবে প্যাসেজটা পড়তে হবে। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আপনি একবার পড়বেন, না বুঝলে আবার পড়বেন। সেকেন্ড টাইম পড়ার সময় আপনি কি করবেন, যেগুলো মেন মেন পয়েন্টস দেওয়া আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আপনি একটু মার্ক করবেন। কোয়েশ্চেন পেপার আপনাদের কাছে থাকবে, আপনি কি করবেন, ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়ার্ডস এর নিচে আপনি একটা আন্ডারলাইন করে রাখবেন। যখন আপনি এটা খাতায় লিখবেন, আপনি এটা দেখবেন যে আপনি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আপনার প্রিসাইজ রাইটিং এর যে আনসারটা লিখছেন সেটাতে আপনার ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আসছে, ইনক্লুড করবেন। সেকেন্ড, আপনার কাজ হচ্ছে আপনি প্রিসাইজ রাইটিং লেখার সময় কোনো আপনার ইয়া করতে পারবেন না, কোনো অ্যাব্রিভিয়েশন আপনারা ইউজ করতে পারবেন না। যেমন অনেকেই ইউজ করে থাকে যে আমরা অনেক তাড়াতাড়ি লেখার কারণে আমরা কি করি, শর্ট ফর্মে লিখে ফেলি। এটা কিন্তু করা যাবে না। প্রিসাইজ রাইটিংটা অ্যাকুরেটলি আপনার যে প্যাসেজ কি বোঝাতে চাচ্ছে, আপনি প্যাসেজটা পড়ে কি বুঝতে পারছেন সেটা আপনি লেখার চেষ্টা করবেন। মানে এটা সিমিলারলি একটা সামারির মতো বলতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপু একটা বিষয় যে আমরা যে প্রিসাইজের মধ্যে যে সেন্টেন্স গুলা দেওয়া থাকে, তো অনেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আগে এরকম করতাম, হয়তো এখন একটু রিফারেন্স করতেছি। তো আমি আগে যেটা করতাম যে কিছু মৌলিক যে সেন্টেন্স গুলা ভিতরে মেইন কথাগুলো সরাসরি আগে তুলে ফেলতাম, হয়তো এখন তুলে যায়। তো এখন এই ক্ষেত্রে কি আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত? আমরা কি মেইন কথাগুলা সরাসরি তুলে দিতে পারবো নাকি ওই কথাগুলো একেবারে মডিফাই করে লিখতে হবে? একটু বললে ভালো হতো। এক্স্যাক্টলি। আপনার মেন যে সেন্টেন্সটা একদম সেন্টেন্স হুবহু আপনি তুলতে পারবেন না। সেন্টেন্স হুবহু তুললে ওরাও কিন্তু বুঝে যাবে যে আপনি কপি করে লিখে ফেললেন, আপনি নিজের থেকে লিখছেন, এটা বুঝাই যাবে না। সো আপনি কি করবেন, আপনি সেন্টেন্সটা আগে পড়বেন, যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটা ভালো করে পড়বেন, আপনি কি বুঝতে পারছেন এটা মডিফাই করে আপনার মতো করে সেটা লেখার চেষ্টা করবেন। একদম এক্সাক্ট সেন্টেন্সটা কিন্তু আপনি তুলে দিবেন না, কোয়েশ্চেনে যেটা লেখা আছে সেই সেন্টেন্সটা কিন্তু আপনি তুলবেন না। আপনি এখানে দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা লাইনের সাথে কিন্তু আপনার কোয়েশ্চেনের সাথে মিল নেই, কারণ কোয়েশ্চেনটা পড়ে কি বোঝা যাচ্ছে সেটাই আমরা প্রিসাইজ করে 4টা থেকে 5টা লাইনের মধ্যে লিখার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপু, যে আমরা যে সেন্টেন্স গুলো আসলে প্রিসাইজের ইয়া থেকে দাগাবো, ওই সেন্টেন্স গুলার যে আমরা সিমিলার ওয়ার্ড গুলা ব্যবহার করে লিখবো নাকি আমাদের নিজের মতো করে ভাবটা প্রকাশ করবো? মানে সেন্টেন্স কি ওয়ার্ড, মানে কোনো ওয়ার্ড নাকি কোনো পুরোটা সেন্টেন্সের কথা বলছেন? এই পুরোটা সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আমরা মানে সিমিলার ওয়ার্ড গুলা দিয়া লিখতে পারবো কিনা, হ্যাঁ, নাকি আমরা ওই সেন্টেন্সটাকে আমাদের নিজের মতো করে লিখতে হবে, কোনটা সঠিক হবে? মানে আচ্ছা, মানে ওয়ার্ড আপনি সেম রাখতে পারবেন কিন্তু সেন্টেন্সটাকে আপনার মতো গুছাই লিখতে হবে, সেন্টেন্সটা আপনি কপি করতে পারবেন না। আপনি ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, আপনার ধরেন কমফর্ট আছে, কনভেনিয়েন্স আছে, ঠিক আছে, এখানে আছে ফ্যাটিগ আছে। সো এই ওয়ার্ডস গুলো আপনি কিন্তু লিখতে পারবেন, বাট জিনিসটা হচ্ছে কি আপনি আপনার মতো এটা সাজিয়ে লিখবেন, আপনি কিন্তু পুরো সেন্টেন্সটা ধরে লিখতে পারবেন না। হ্যাঁ আপু, এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো আর কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, প্রিসাইজ রাইটিং নিয়ে? ওকে, সো যদি প্রিসাইজ রাইটিং নিয়ে কোয়েশ্চেন না থাকে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, সো প্যারাগ্রাফ মেবি আপনাদেরকে বোঝানো হয়েছে এর আগের ইয়াতে। সো প্যারাগ্রাফ নিয়ে কোনো প্রশ্ন আছে? আপু আমাদের সিনিটে তো গতবার প্যারাগ্রাফ আসছে বাংলাতে, ইংলিশ তো আসে নাই, মানে এখানে এইবার কি ইংলিশ আসতে পারে? সি ইউনিটে প্যারাগ্রাফ ইংলিশে আসবে। শুধু একটা মানে মাদার্সের উপর একটা আর্টিকেল লিখতে বলছিল, আর বাংলাতে রচনা লিখতে বলছিল। আচ্ছা, আর্টিকেল রাইটিংটা অনেকটা সিমিলার প্যারাগ্রাফের মতন, আর্টিকেলটা একটু বড় হয় সম্ভবত প্যারাগ্রাফ থেকে। আর্টিকেলটা একটু মানে এটা প্র্যাকটিস করলে আর্টিকেলও প্র্যাকটিস করতে পারো তোমরা, দুইটাই শিখে রাখলা, অসুবিধা নেই। ওকে, সো আমি কি প্যারাগ্রাফটা নিয়ে বলবো কি না আমি বাংলাটাতে চলে যাব? প্যারাগ্রাফ নিয়ে বলা হয়েছে যেহেতু আপনি বাংলাতে চলে যান রাবেয়া। ঠিক আছে, ওকে। সো 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলা যেটা আমাদের টেক্সট বুক আছে, তো সেখান থেকে একটা উক্তি ওনারা কোয়েশ্চেনে তুলে দিয়েছে কি মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। সো এই সেন্টেন্সটা আপনারা টেক্সট বুকে একটা চ্যাপ্টারে পড়েছেন।
এখন আপনি এই চ্যাপ্টার থেকে কি বুঝতে পারছেন, এই ওয়ার্ডটা, এই উক্তিটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন, সেটা উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আপনি আপনার মতো করে লিখবেন। এখানে আপনি কোনো তথ্য দিতে পারলে আরো ভালো। যেমন এখানে কিছু সাল দেওয়া আছে দেখছেন, এখানে কিছু ইম্পর্টেন্ট সাল দেওয়া আছে কি 1952 সালে 21শে ফেব্রুয়ারি 146 ধারা। তো এগুলো দিতে পারলে খুবই ভালো। আর না হলে আপনার যদি বাই চান্স এগুলো মনে নাও থাকে, তো আপনি কি করবেন, আপনার যে এখানে আমরা যেটা পড়েছি আমাদের ইতিহাসটা যেটা, তো সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা একটু কিছু হাইলাইটিং করার কোনো চেষ্টা করবেন, যে এই ওয়ার্ডটা আপনার হাইলাইট করবেন, ধরেন ইনভার্টেড কমাতে বলে রাখলেন। তো এটা দেখলে কি হবে, আপনার পুরাটা অনেকেই নাও পড়তে পারে, কিন্তু হাইলাইটটা জিনিস দেখতে পারলেই বুঝবে যে হ্যাঁ উনি পড়েছেন, তো উনি এটা ভালো করে লিখতে পারবেন। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এমনি বাংলা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? না আপু, পরবর্তীতে দেখেন, ওকে, পরবর্তীটা বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। তো 6 নাম্বার যেটা, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবে সুবিধাসমূহ কি কি। তো এটা আমরা অ্যাকাউন্টিং এর মধ্যে পাচ্ছি। অ্যাকাউন্টিং এ এখানে আমাদের যেটা দেওয়া আছে, উৎপাদন ব্যয় হিসাবে সুবিধা, তো আমাদের এখানে 10টা সুবিধা দেওয়া আছে। তো আমরা জানি এটা এক একটা 5 মার্ক করে, ঠিক আছে। তো আপনারা ম্যাক্সিমামই কি করেছেন, আপনারা জাস্ট কয়েকজন দেখলাম যে শুধু 2টা পয়েন্ট লিখে রেখেছেন। তো 5 মার্কের জন্য শুধু 2টা পয়েন্ট লিখলে আপনি কিন্তু একও মেবি পাবেন না। কারণ জিনিসটা কি হচ্ছে, অনেকে আবার ওই পয়েন্ট 2টার মধ্যেও দেখা যাচ্ছে আপনারা বানান ভুল করছেন, আবার দেখা যাচ্ছে পয়েন্টটাও কিন্তু শুদ্ধ হচ্ছে না। তো চেষ্টা করবেন এসব জিনিসগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ওখানে উৎপাদন ব্যয় সমূহের সুবিধাগুলো যে অনেকগুলো 10টা সুবিধা দেওয়া আছে, একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো কিন্তু বানাই লেখার কিছু নাই, তাই না। এগুলো একটু মনে রাখার বিষয় যে এখানে কি কি সুবিধা হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ যত বেশি আপনি পয়েন্টস লেখার চেষ্টা করবেন আপনার কিন্তু মার্কস তত বেশি বাড়বে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে আপু। হুম, জি বলেন। আমরা, হ্যাঁ, এখানে কি আমরা যে উৎপাদন ব্যয়ের সুবিধা সমূহ লিখতে বলা হয়েছে, আমরা এটা কিভাবে লিখতে পারি? আমি তো সাধারণত হুম আহ, যে পরীক্ষাগুলো হয়েছে আমাদের ব্যাকবনের মধ্যে, আমি এই পরীক্ষাগুলোর মধ্যে এইভাবে লিখতাম যে প্রথমে হুম সংজ্ঞাটা দেওয়া হতো, আমি সংজ্ঞাটা দিতাম। আর যেহেতু এগুলো 5 নাম্বার, আমি 5টা উদাহরণ দিতাম। আর আমি একটা বইতে পড়ছিলাম, ওই জায়গার মধ্যে মেবি 5টা বা 6টা ছিল, আমার মেইন বই আর কি, আচ্ছা, কলেজে যেটা পড়ছিলাম। তো এরকম দিই, বাট আমি ম্যাক্সিমাম সময় 3 বা 4 পাই। বাট এটা কারণটা একটু আচ্ছা। জানতে পারি কিনা? হ্যাঁ, sure. তো এটার কারণ একটাই হতে পারে, আপনি উদাহরণ দিচ্ছেন ঠিক আছে, আপনারা সংজ্ঞা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার থেকে চাওয়া হয়েছে কি সুবিধাগুলা। আপনার সুবিধা যত বেশি আপনি সুবিধা লিখবেন আপনার কিন্তু পয়েন্টস তত বেশি বাড়বে। খালি 2টা সুবিধা 3টা সুবিধা দিয়ে আপনার কিন্তু 5-এ 5 পেয়ে যাবেন। আপনি এক্সাম্পল দিচ্ছেন যত কিছু লিখছেন, কিন্তু আমি শুধু 3টা সুবিধা লিখছি, আর একজন স্টুডেন্ট আমি দেখছি 10টা সুবিধা লিখে বসে আছে। তো আমার তো ওই দিক থেকে দেখতে হবে যে আমার সুবিধা মানে কতজন মানে কত পয়েন্টস বেশি লিখেছে, আর শুদ্ধ পয়েন্টস হতে হবে। এন্ড দেখা যাচ্ছে না, এই ক্ষেত্রে আমি যে এটা ফলো করি, আমি আসলে মার্কের উপর ডিফেন্স করি অনেকগুলো, যে আমার এখানে হুম 5 মার্ক হলে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি হুম অবশ্যই 5টা মার্ক, 5টা ইয়ে শুদ্ধ বাবা দেওয়ার জন্য। হুম তো আমি যে বইটা পড়ছিলাম, ওই বইটার মধ্যে আমি 6টা পাইছিলাম। তো আমি হুম এই ক্ষেত্রে বেশিরভাগ 5 নাম্বারে, যে তুমি 5 নাম্বারটা 5টা দিই অবশ্যই, প্লাস এটার সাথে যে উৎপাদন ব্যয় সুবিধাগুলো লাগে, হ্যাঁ উৎপাদন ব্যয় কাকে বলে সেটা লিখি, তারপর উদাহরণ গুলা দিই। হ্যাঁ যে ব্যয় সুবিধাগুলো 5টা দিয়ে দিই আর কি, হ্যাঁ, সঠিকভাবে যেগুলো তাহলে তো শিওর ঠিক যাবে। আছে। এই হ্যাঁ, ক্ষেত্রে আপনি আমি যদি আমি 5টা দেখছি, 6 এই হ্যাঁ ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে আমি দেখছি আমি কোনোদিনও 5 পাই না, বাট আমি এরকম সবগুলা হ্যাঁ এই 5 ক্ষেত্রগুলো আমি শিওর থাকে। বাট ওকে। এই ক্ষেত্রে এখন এইভাবে কি আমি লিখবো নাকি আর একটু আচ্ছা, ইয়ে আপনার বাড়াইতে হবে? এখন নামটা একটু বলতে পারবেন? আমার নাম জামাল হোসেন আপু। আচ্ছা ঠিক আছে, আমি চিনতে পেরেছি। তো আপনার এখানে প্রবলেম কি হয়েছে, আপনি কিন্তু 5টা লিখেছেন, আপনি উদাহরণ লিখেছেন, সংজ্ঞা লিখেছেন, কিন্তু কি হয়েছে আপনার লেখাটার আপনার আনসারটা ভুল হয়ে গেছে, আপনার পয়েন্টটা কোনোভাবে ভুল হয়ে গেছে। এখন যদি আপনি পয়েন্টটা ভুল লিখে আপনি যতই এক্সাম্পলস দিচ্ছেন, ডেফিনিশন সংজ্ঞা দিচ্ছেন, পয়েন্টে যদি রাইট না হয় তাহলে আপনার ওই এক্সাম্পলস ডেফিনিশন দিয়ে লাভ আছে বলেন? তো ওখানে কিন্তু আপনার পয়েন্টস চলে যাচ্ছে। না, এটা এটা আমি বুঝতে পারছি, বাট আমি হুম কিছু কিছু প্রশ্ন আমার একবারে শিওর থাকতো, আমি তো পড়ছিলাম আগে এগুলা, হ্যাঁ শিওর ছিলাম আমি শিওর, তারপরে আমার কাছে কনফিউজিং মনে হয়। তো আমি একদিন আচ্ছা ভাইয়ের, আমার ওই কোচকে বলছিলাম, তো ভাইয়া বলছিল যে এরকম যে উৎপাদন ব্যয় সুবিধার মধ্যে যে আমি সুবিধাগুলোর সাথে 1-2 লাইন একটু
হ্যাঁ একটা লাইন দিয়ে বিষয়টা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন কি হ্যাঁ এভাবে হ্যাঁ লিখবো নাকি শুধু এবার হ্যাঁ আপনি যদি আপনার কাছে যদি মনে হয় কি মানে আমার বেশি পয়েন্টস মনে আসছে না, আপনি ম্যাক্সিমাম 5টা পয়েন্ট লিখবেন, যেহেতু 5 মার্ক। ওই 5টা পয়েন্ট লিখে আপনি যদি 10টা নাও লিখতে পারেন, ওই 5টা পয়েন্ট লিখে আপনি ওটাকে একটা এক্সাম্পল দিয়ে দিবেন, একটা সংজ্ঞা দিতে পারলে আরো ভালো। ঠিক আছে, কিন্তু আপনি এটা করবেন না যে আমি 2টা পয়েন্ট দিয়ে জাস্ট সংজ্ঞার উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা করবেন না। ম্যাক্সিমাম জি আপনি আপু 5টা অবশ্যই। পয়েন্ট লেখার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপু, ঠিক আছে আপু, আচ্ছা। থ্যাংক ইউ, বুঝতে হুম। পারছি। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে? অ্যাকাউন্টে কি ধরনের প্রশ্ন আছে এগুলা? আমরা তো এই এইচএসসি লেভেলে আমরা এমন প্রশ্ন করিনি আর কি, এখন কি করেনি। আইডিয়াটা কেমন ধরনের হতে পারে? জি আচ্ছা, তো আমরা উৎপাদন ব্যয় আমরা পড়েছি না, আমাদের অনেক সময় অনেক কিছুই আমাদের করতে হয়েছিল, যেমন আমাদের আয় বিবরণী আমরা করেছেন আপনারা? তো ওখানে কিন্তু আপনারা জি কিছু কিছু পয়েন্টস পাবেন এই উৎপাদন ব্যয়, অনেক কিছু আপনাদের এরকম টপিক থাকবে। সো ওনারা কি করে, ওনারা এমন না যে আপনার স্পেসিফিক এটা থেকে এটা, এটা আপনাদের নিজের থেকে বুঝতে হবে, আপনাদের বইটা একটু ঘেটে ঘেটে পড়তে হবে, একটু মানে কিওয়ার্ডস গুলো আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এখানের যে আপনাদের সুবিধাগুলা, এটা আপনাদের মুখস্থ করার বিষয়, মানে আপনারা মুখস্থ থাকবে না স্বাভাবিক, কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন যে এইগুলোর ভিতরে আপনার লাভ। হ্যাঁ, তা আমরা আয় বিবরণীতে পড়েছি আমাদের লাভজনক বৃদ্ধিতে এটা সাহায্য করে আমাদের উৎপাদন ব্যয়। তো আমরা চিন্তা করব যে এই উৎপাদন ব্যয় আমাদের কিভাবে, আমরা যখন অঙ্ক করেছিলাম সেখানে কি করেছিল উৎপাদন ব্যয়, ওগুলো একটু চিন্তা করবেন, দেখবেন আপনাদের খাতার মধ্যে আপনারা মুখস্থ করতে হবে না, ওটা চিন্তা করলেই মনে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে। আচ্ছা। জি। আচ্ছা আপু, এখানে একটা বিষয় আমি একটু বলি, যে এখানে উৎপাদন ব্যয়ের সুবিধা সমূহ বলছে, আমি যদি শুধুমাত্র সুবিধা সমূহ দিই তাহলে কি আমি ফুল মার্ক পাবো? সুবিধা সমূহ কত, মানে আমি বুঝতে পাইনি, আবার বলবেন? যে প্রশ্নটা তো মূলত উৎপাদন ব্যয় হিসাবের সুবিধা সমূহ, তো আমি এখানে সংজ্ঞাটা না দিয়ে যদি সুবিধাগুলো দিই বেশি করে, তাহলে কি আমি ফুল মার্ক পাবো কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার যদি সুবিধা সমূহ যেগুলো লিখছেন আপনার পয়েন্টস গুলো যদি শুদ্ধ থাকে, অবশ্যই ফুল পয়েন্টস পাবেন, কারণ এখানে আপনার ডেফিনিশনস চাইনি। ঠিক আছে, এখন আপনারা যদি বলেন আমার কিন্তু সব পয়েন্টস মনে নেই, আমার খালি 4টা পয়েন্টস বা 5টা পয়েন্টস মনে আছে, তো সেক্ষেত্রে আপনার যদি ডেফিনিশন মনে থাকে অবশ্যই আপনি ডেফিনিশন দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাকাউন্টিং এ? আচ্ছা, তাহলে আমি 7 নম্বরে চলে যাই। 7 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? প্রেষণার তত্ত্ব সমূহ লিখো। এখানে প্রেষণার তত্ত্ব সমূহ লিখতে বলেছে। সো এখানে যে থিওরিটা আছে, তত্ত্বগুলা, ওই তত্ত্বগুলোর আমাদের নাম লিখতে বলেছে, নাম লিখবো। সাথে আপনারা যদি প্রবক্তার নাম লিখতে পারেন আরো ভালো। এখন এখানে অনেকগুলো নাম আছে, দেখেছেন, এই যে নিডস হায়ারার্কি থিওরি, তারপর থিওরি অফ নিডস, টু ফ্যাক্টরস মডেল, এক্স তারপর XIY তত্ত্ব, তারপর জেড তত্ত্ব, ERG তত্ত্ব। ঠিক আছে, অনেক নাম আছে। এখন যদি এতগুলো নাম মনে নাও রাখতে পারেন, আপনার এটা 5 মার্কের, আপনি ধরেন 5টা 6টা আপনি যদি লিখেন, সাথে আপনি প্রবক্তার নামগুলো যদি লিখে দেন, ওই 10টা আপনার আর চোখে পড়বে না, এই 5টা লিখে আপনার জন্য এনাফ। সো এই কিছু কিছু টেকনিক আছে, যদি আপনার সব পয়েন্টস মনে না থাকে, আপনার অবশ্যই 5টা হলো প্রবক্তার নাম মনে রাখার চেষ্টা করবেন, যাতে আপনার যদি বাকি 10টা পয়েন্টস না মনে থাকলেও আপনি এই 5টা প্রবক্তার 5টা পয়েন্টস লিখে দিতে পারবেন। আমি বুঝাতে পেরেছি মনে হয়। জি আপু, জি থ্যাংক আপু। ইউ। আর এখানে আরেকটা বিষয়, এখানে আমরা কি চক করে দিব নাকি আপনি পাশে ইয়ে করিয়ে দিয়ে না দিব? না, চক করার কোনো দরকার নেই, চক করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা এক সাইড দিয়ে লিখবেন তত্ত্বর নাম, আর এক সাইড দিয়ে প্রবক্তার নাম, কোনো চক করার কোনো দরকার নেই, চক করতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপু, ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। জি, এখানে চাহিদার একটা আছে না, চাহিদার সোপান তত্ত্ব, এটা হুম হুম আব্রাহাম মাসলো। তো হুম আমরা হুম। প্রবক্তা না লিখে একেবারে লিখে ফেলছি মাসলোর চাহিদার সোপান তত্ত্ব। হ্যাঁ এভাবে কি লিখা যাবে কিনা? এবং যেমন হার্টসবার্গের হ্যাঁ, দ্বি উপাদান তত্ত্ব। অবশ্যই লেখা যাবে। আপনি এক্সট্রা করে যদি না লিখতে চান, আপনি আগের থেকে লিখে দিবেন, কিন্তু আরেকটা কথা আছে, এটা একটু হাইলাইট করা দরকার। আপনি একটা সেন্টেন্সে লিখে দিচ্ছেন, এটা কিন্তু চোখে তেমন পড়বে না।
যদি একটু হাইলাইট করে দেন, ধরেন ইনভার্টেড কমা দিয়ে লিখলেন অথবা একটা অ্যারো দিয়ে লিখলেন, তখন কিন্তু এটা চোখে পড়বে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপু কালার পেন ইউজ করা যাবে? আমার তো আইডিয়া নেই, রাকিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। জি ভাইয়া, কালার পেন কি ইউজ করা যাবে? কালার পেন ইউজ করা যাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনে, আমি নিজেও করেছি, কিন্তু কালার হুম। পেনের একটা ব্যাপার আছে। যদি আপনি দেখা গেছে রেড কালার ইউজ করেন, গ্রিন না কালার না, ইউজ রেড করেন, তো ইউজ করা যাবে না, ইয়েলো কালার ব্লুটা ইউজ ব্লু স্বাভাবিক ব্লু ইউজ করা ব্লু যাবে। ব্লু করা ব্লু। যাবে, ব্লু এটা ফর্মাল, এটা কোনো সমস্যা নেই। ব্লু দিয়ে হেড মানে ওই হেডিং দিয়ে ওটা করা যাবে, ওটা আরো সুন্দর হবে। রিটেন সুন্দর পার্ট হবে, গুলা, পয়েন্ট গুলা যদি এভাবে ব্লু ফোকাস দিয়ে হবে। তো আপনারা থ্যাংক হচ্ছে ইউ। যে রেড গ্রিন গুলো অ্যাভয়েড করবেন, ব্লুটা দিয়ে লেখার চেষ্টা করবেন। আর অবশ্যই বল পেন দিয়ে লিখবেন, সাইন কোনো পেন জেল না, পেন সাইন ইউজ পেন করবেন না, না, সাইন সাইন পেন, পেন জেল না, পেন জেল এগুলো না। পেন না। থ্যাংক ইউ। আর কি কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, 7 নম্বরটা নিয়ে? আচ্ছা, তাহলে আমি পরবর্তী 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নম্বর হচ্ছে এই তো, 8 নম্বরে হচ্ছে এখানে লেখা আছে কোয়েশ্চেন কি আমাদের মান ব্যবস্থাপনার কার্যাবলীগুলো কি কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পয়েন্টস আছে, পয়েন্টস লিখে ওনারা আবার ডিসক্রাইব করে দিয়েছে। তো আপনারা আবার একই কথা, যদি আপনাদের এত পয়েন্টস মনে না থাকে, মনে রাখার চেষ্টা করবেন, তাও না না থাকাই স্বাভাবিক। একটু মনে এই টেকনিকটা খাটানোর চেষ্টা করবেন। আপনাদের একটা প্রত্যেকটা পয়েন্টে এক্সাম্পল লেখার চেষ্টা করবেন। পয়েন্টস গুলাকে কিভাবে আপনারা হাইলাইট করবেন সেটার চেষ্টা করবেন। প্রত্যেকটা পয়েন্টে এক্সাম্পল দিয়ে কিছু একটা সেন্টেন্স দিয়ে দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। বেশি লম্বা চড়া ব্যাখ্যা করার দরকার নেই, ছোটখাটো আপনি সুন্দরভাবে প্রিসাইসলি আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করবেন আর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না আপু। তো আপনাদের খাতাতে একটা প্রবলেম আমি বলি, সেটা হচ্ছে যখনই আপনারা 8 নাম্বারটা লিখেন, অনেকে কি করে জাস্ট হচ্ছে পয়েন্ট লিখে দেন, ঠিক আছে, কিন্তু পয়েন্ট কয়টা লিখেন? বেশি বেশি 3টা লিখেন। তো আপনারা শুধু তিনটা লেখার পরও কিন্তু কি সমস্যা হয়েছে, আপনারা পয়েন্টস গুলো কিন্তু কারেক্ট লিখেন নাই। আপনারা পয়েন্টস যে 3টা লিখেছেন ওই পয়েন্টস গুলোও কিন্তু ভুল হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু কোনো মার্কসই আসবে না, যেহেতু পয়েন্টসই আপনার ভুল, সাথে আপনি কোনো ডেসক্রিপশনও দেননি, কোনো এক্সাম্পলসও দেন নাই। তো সেক্ষেত্রে মার্কস কিন্তু আপনারা তুলতে পারবেন না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার পয়েন্টস গুলো, আপনি যদি শুধু পয়েন্টস লিখেন, পয়েন্টস গুলো একটু কারেক্ট লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে গেল। এটার পরে আমরা আসছি হচ্ছে ফাইন্যান্স, ঠিক আছে। তো ফাইন্যান্সে আছে কি, চেকের বৈশিষ্ট্য বা শর্তাবলী কি কি। তো আমরা জানি যে চেক কি। তো চেকের বৈশিষ্ট্যগুলো যেগুলো থাকে, এখানে এইভাবে করে ডিজাইন করে দিয়েছে। আপনারা চাইলে একটা ডট 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 করে লিখতে পারবেন যাতে একটু ফোকাস হয়, চাইলে স্টার দিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। আর চাইলে আপনারা রোমান বা যে কোনো সংখ্যা দিয়ে লিখতে পারবেন, এটা আপনাদের উপরে। তো আপনারা চেষ্টা করবেন এমনি বড়লো করে না লিখে, যদি পেজ লিমিটেশন না থাকে, যদি আপনি দেখেন যে স্পেস থাকে, আপনারা একটার পর একটা লেখার চেষ্টা করবেন। আচ্ছা আপু, এই ক্ষেত্রে এখানে যতটুকু আছে এতটুকু দিলে কি ফুল মার্ক পাওয়া যাবে? আমাদের তো মূলত 5 নাম্বার। হ্যাঁ, এখানে হ্যাঁ। আমরা মাঝে মধ্যে দেখি কিছু প্রশ্ন আসে, এগুলার যে এক্সাম্পল গুলা বা উদাহরণ বা বৈশিষ্ট্য গুলো আসলে কম থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের মার্ক বেশি এখানে, বেশি তাহলে আমরা ওই থাকে। ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের আহ, ধরেন কিছু উদাহরণ দিতে পারেন। চেকের বৈশিষ্ট্য বলেছে, লাস্টে দিয়ে আপনারা লিখতে পারেন এটা চেকের মানে বৈশিষ্ট্য বা শর্তাবলীটা কিভাবে আপনাদের মানে মানে এই এসব যে বৈশিষ্ট্য লিখেছেন যে সেগুলোর আমরা একটা আমরা উদাহরণ এইভাবে দিয়ে লিখতে লিখতে পারি, পারবেন। আমরা এইভাবে কি লিখতে পারি এই বৈশিষ্ট্যগুলো লেখার পরে যে স্যাকে এই সকল বৈশিষ্ট্য বা শর্ত সমূহ না থাকলে সেটি কোনো সঠিক চেক হবে না, চেক বা একটি হবে ভুল না, থেকে পরিণত রূপান্তরিত হবে। হবে। এই হ্যাঁ, কথাটা অবশ্যই শেষে লিখতে লিখতে পারেন, পারি। অবশ্যই হ্যাঁ, লিখতে পারেন। আর আর এই প্রথমে লেখাটা আমরা, লিখে হ্যাঁ, আপনারা কি করবেন, প্রথমে কি আমরা একটু সংজ্ঞা দিতে পারি ইনভার্টেড এক্ষেত্রে? কমা দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করবেন, বা কিছু না কিছু একটা হাইলাইটিং পয়েন্ট আপনারা রাখবেন, যাতে আপনারা যে আনসারটা লিখছেন সেটা যাতে চোখে পড়ে, জি ইম্পর্টেন্ট আপু। আর কথাগুলো। হ্যাঁ, আর এই প্রশ্নটা শুরু থেকে আমি তো সংজ্ঞা দিছিলাম, এখন এই প্রশ্নটা শুরুতে সংজ্ঞা দিলে
নাম্বার ফুল পাওয়া যাবে আর নাকি না দিলেও ফুল পাওয়া যাবে এরকম না, একটু বললে এখানে ভালো হতো। সংজ্ঞা চাইনি, কিন্তু সংজ্ঞা দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সংজ্ঞা চাইনি, ঠিক আছে? তা আপনার হাতে যদি টাইম থেকে সংজ্ঞা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি হাতে টাইম না থাকে, সংজ্ঞা লেখার কোনো দরকার নেই। বৈশিষ্ট্য যেগুলো চেয়েছে শুধু বৈশিষ্ট্য লিখে দেবেন। আচ্ছা, রাশেদ কামাল প্রশ্ন করতে চেয়েছিলা। রাশেদ কামাল, তুমি প্রশ্ন করতে পারো। জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে এর গতবার একটা প্রশ্ন করেছিল যে জীবন বীমার বৈশিষ্ট্যগুলো লিখো। আমি শুধু 8টা বৈশিষ্ট্য লিখেছিলাম, কিন্তু আমাকে ওখান থেকে ফোন করে বলছিল যে শুধু বৈশিষ্ট্যগুলো লিখলে হবে না, এটার একটু একটু ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ কি তো সমস্যা হয়েছে, আপনার 8টা যেটা লিখেছেন, 8টার মধ্যে কিন্তু আপনার শুধু 3টা না 4টা ঠিক হয়েছিল, ঠিক আছে? তো এখন যদি আপনি আপনার মনে হচ্ছে আপনার ঠিক আছে, কিন্তু কয়েকটা যদি আপনি উদাহরণ দিলেন, আপনার হচ্ছে একটা সেন্টেন্স যদি আপনি লেখার চেষ্টা করলেন, তখন কি হবে, আপনার যদি কোনোটা ভুলও হয়, আপনার ওগুলা দেখে কিন্তু আপনার মার্কস পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, না এখানে তো চেকের বৈশিষ্ট্যগুলো চাই, মানে করছে। আহ, তো সেখানেও কি আমাদের মানে আদেশ কি প্রস্তুতকারককে সেটা সম্পর্কে লিখতে হবে কিনা, নাকি শুধু এগুলো লিখলে হবে? প্রস্তুতকারক এখানে যদি চেকের বৈশিষ্ট্য আর শর্তাবলী, তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য আর শর্তাবলীগুলো ওখানে ওই আম, পুরাপুরি যদি প্রস্তুতকারকও আপনি তো একটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের প্রস্তুতকারক না মধ্যেই থাকলে পড়ে, কারণ প্রস্তুতকারক না থাকলে, ওই কথাটা না থাকলে চেক তাহলে হইলো কিভাবে? চেকের ভিতরে যা যা ইনগ্রেডিয়েন্টস যা থাকে যা, হ্যাঁ, সেগুলো হ্যাঁ হ্যাঁ, সবই সবই আপনার না লিখতে হবে। আমার শর্ত বা প্রশ্নটা বৈশিষ্ট্য। হচ্ছে এইটার কি একটু মানে বিশ্লেষণ করতে হবে কিনা, নাকি শুধুমাত্র টুক লিখলেই হবে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আপনার পয়েন্টস গুলো যদি আপনার সঠিকভাবে লিখতে পারেন, আপনি একটা উদাহরণ দিয়ে দিবেন, উদাহরণ দিয়ে দিলেই হয়ে যাবে, কোনো বিশ্লেষণ করার দরকার নেই, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, আচ্ছা ধন্যবাদ। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের পয়েন্টস যেগুলো আপনারা লিখছেন সেটা সঠিক হয়। যদি পয়েন্টস গুলো আপনাদের ভুল হয়ে যায়, তখন কিন্তু আপনাদের মার্কস ওদিকে অনেক চলে যাবে। আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলেন। আপু, মার্কেটিং এ ফার্স্ট পেপার থেকে কি কোনো প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, অবশ্যই। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যেহেতু দোনোটাই আমাদের ইন্টারে পড়েছি, দুইটা থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। আপু, শুনছিলাম যে গত 15 বছর নাকি ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন করে নাই, ফার্স্ট পেপার থেকে নাকি প্রশ্ন করে না। ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন করে না, এটা শুনেছেন? জি। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা আপনি আপনাদের লাইফ কোচ আছে না, ওনাদের থেকে একটু জেনে নেবেন। আম, রাকিন আচ্ছা, ভাইয়া এটা আছে। হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পেপার থেকে বেশি আসে। বেশি আমি আসে। জানলাম যেটা, কিন্তু ফার্স্ট পেপার থেকেও আসতে পারে, কিন্তু সেকেন্ড পেপারটা বেশি ফোকাস দেওয়া দরকার। হ্যাঁ, কিন্তু ফার্স্ট মানে পেপার ফার্স্ট পেপারটা একটু জাস্ট গো আর থ্রু করে ফার্স্ট পেপারও নেবেন। পড়তে হবে, কারণ ফার্স্ট পেপারটা তো বেসিক বেসিক না জানলে বেসিক সেকেন্ড পেপারের যে পারবেন প্রশ্নটা না। হয় যে কোনো একটা সাবজেক্টের, ইংলিশ ফার্স্ট পেপার যেমন সেকেন্ড পেপার থাকে গ্রামার, ফার্স্ট পেপারে থাকে গল্প টাইপের, গল্প, এসে, টপিক এগুলো থাকে। তো গল্পটা বোঝার জন্য গল্পের অনেক সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার এগুলোই কিন্তু অ্যাডভান্স লেভেলে বিশ্লেষণ করা থাকে সেকেন্ড পেপারে। তো মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু এরকম, যেমন মার্কেটিং এর যে 101 যেটা প্রথম, যেটা যে মার্কেটিং কাকে বলে, তো মার্কেটিং কাকে বলে এটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি মার্কেটিং এর যে বিভিন্ন বিক্রয় কর্মীর, আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী, তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, সে কিভাবে মার্কেটিং করবে, এগুলো কিন্তু বোঝা যাবে না। মার্কেটিং এর টাইপস হ্যাঁ, গুলা তো ওইটা সেকেন্ড সম্পর্কে পেপারে বেসিক এক্সপ্লেইন থাকতে হবে, হবে। কিন্তু অ্যাডভান্স লেভেল হচ্ছে মার্কেটিং 2, মানে সেকেন্ড পেপার, ওইখান থেকেই প্রশ্নটা বেশি আসে। কিন্তু 1 না বুঝলে কিন্তু 2 তুমি ওইভাবে বুঝবা না। লিখতে পারবেন না। রাবেয়া, তাহলে তো আর কারো কোনো প্রশ্ন নেই, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আমাদের টাইম লিমিটেড। তো আমরা হচ্ছে নেক্সট উইকে আবার এরকম একটা ফিডব্যাক ক্লাস নিব, ফিডব্যাক ক্লাস 2। তো সেটা মডেল টেস্ট 2 এর উপর হবে। তো আশা করি সেটাও তোমাদেরকে উপকৃত করবে, এবং সেখানে হচ্ছে আমরা নেক্সট উইকে চেষ্টা করতেছি যে ইকুয়ালি হচ্ছে আমাদের মার্কগুলা ডিস্ট্রিবিউশন করার। এমসিকিউ রিটেন তো যেরকম আছে সেরকমই থাকবে এমসিকিউর ক্ষেত্রে। তো সেটা যদি আমরা করতে পারি তাহলে তো আমরা করে ফেলবো নেক্সট উইকে, অথবা মডেল টেস্ট 3 থেকে সেটা হবে। তো এটা নিয়ে আমি আইটি টিমের সাথে আমরা আলোচনা করতেছি, তো এটা হলে তো খুবই ভালো হয় তোমাদের জন্য। আর এর মধ্যে যদি ঢাকা ইউনিভার্সিটি আমাদেরকে গাইডলাইন দেয়, তাহলে আমরা তো অবশ্যই চেষ্টা করবো সেই গাইডলাইন অনুযায়ী আমাদের কোশ্চেন মেক করার। তো ঠিক আছে, তোমরা হচ্ছে তোমাদের কোশ্চেন রেডি রাখবা এরকম ফিডব্যাক ক্লাসে প্রশ্ন করার জন্য। কোনো সমস্যা, ছোট বড় যে ধরনের সমস্যা হোক, স্ক্রিপ্ট নিয়ে, মার্ক নিয়ে, তো তোমরা আইডেন্টিফাই করে রাখবা। তো সেগুলো হচ্ছে আমরা ডিসকাস করে দিব আমাদের ইন্টার্ন নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো।
সুস্থ থাকো। আমরা হচ্ছে আর বিকালবেলা হচ্ছে একটা ক্লাস আছে 3টা থেকে 4টা, তো সেটা হচ্ছে ভোকাবুলারি ক্লাস হবে কালকে তোমাদের, আজকে হবে জিকে গ্রুপ স্টাডি। তো এখানে হচ্ছে যারা ইন্টেনসিভ ব্যাচের আছে তারা জয়েন করতে পারবা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখন আজকের মতো শেষ করতেছি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।